পরিকল্পনায় বেশ কিছু বিষয়কে সংযুক্ত করি। এদের মধ্যে এই কার্যক্রমের মধ্যে রয়েছে পেশেন্ট কেয়ার সার্ভিস, কেয়ার গিভার সার্ভিস, আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প, এরকম ভাবে আমরা সামাজিক সম্পৃক্ত অনেকগুলো কাজের সাথে আছি। তো ওনার সাথে আমি ওনাকে ব্যক্তিগতভাবে মাও বলে সম্বোধন করি। আমার বোন আর ওনার মা কাছাকাছি ছিলেন এক সময়। আমার বোন বা ওনারা আমাকে আপাই বলেন, সেই হিসাবে আমি ওনাকে মাও বলে সম্বোধন করি। আজকে কিন্তু ওনার সাথে ফিজিক্যালি আজকেই প্রথম বলছি। তো এর আগে আমরা ওভার টেলিফোনে কথা বলেছি বহুবার। তো আমি যখন আমাদের কনসেপ্ট গুলো ওনার সামনে বলতাম, উনি খুবই উৎসাহ সহকারে আমাদেরকে বললেন যে আপনারা তো ডে কেয়ার সেন্টার করতে পারেন। উনি বললেন আপনারা হাই কেয়ার সেন্টার করতে পারেন, যেটা আমাদের পেশেন্ট কেয়ার সার্ভিস, কেয়ার গিভার সার্ভিসের সাথে হয়তো নামের পার্থক্য থাকতে পারে, কিন্তু বিষয়টা এক। তো আমি ওনাকে তখন রিকোয়েস্ট করলাম যে আমরা কিভাবে এই ধরনের একটা যাত্রা শুরু করতে পারি। তো উনি আমাদেরকে ধারণা দিলেন যে আমি দেশে আসবো, আমি আপনাদের সামনে কিভাবে একটা সেন্টার শুরু করা যায়, যে সেন্টারটা হবে স্বয়ং সম্পূর্ণ। অর্থাৎ আমরা জানি যে কোনো এতিমখানা চলে মানুষের সহযোগিতা, এক লীলা বোর্ডিং চলে মানুষের সহযোগিতা, কিন্তু এখানে আমার দৃষ্টির ভিন্নতা হচ্ছে যে একটি প্রতিষ্ঠান দাঁড়াবে তার নিজের উদ্যোগে, অন্যরা ডোনেট করবে ঠিকই, কিন্তু প্রতিষ্ঠানের এগিয়ে যাবে তার নিজস্ব অর্থায়ন, নিজস্ব গতিতে। এই বিষয়টাকে উনি আমাকে বললেন যে এটা হলো সামাজিক বিজনেস, সোশ্যাল বিজনেসের কনসেপ্ট। তো আমরা যেহেতু রেসিডেন্সি কার্যক্রম যখন শুরু করি, তখন এটা ছিল আমাদের একটা সাদাকার মতো কার্যক্রম, যে আমরা ভর্তুকি দিয়ে প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ আজকে বারাকা রেসিডেন্স যে প্রতিষ্ঠানে পৌঁছেছে, মাত্র 2টা রুম থেকে এখন সেখানে 50-এরও বেশি রুমে আমরা সার্ভিস দিচ্ছি। এবং এখনকার অবস্থা হচ্ছে যে সারাদিনই মানুষ আসছে যাচ্ছে, এমন অনেক মানুষ আসতেছে যাদের ঢাকাতে থাকার সাহসই নেই। গতকালকে 2 মহিলা আসছে একটা বাচ্চাকে নিয়ে, বলছে যে আমি আপনাদের ঠিকানা দেখে আসছি, আপনাদের রুম নাই, কিন্তু আমারও কোনো যাওয়ার জায়গা নেই, আপনারা যেভাবে সম্ভব আমাকে অ্যাকোমোডেট করেন। আমি যে 2 মহিলা যে আসছি, কোন হোটেলে যাবো, কোন পদে বলবো, আমরা কোথাও যাওয়ার সাহস আমাদের নেই। আমাদেরকে বলছে এখানে থাকার জন্য যেভাবে হোক ব্যবস্থা করেন, কিন্তু আমাদের ওই সময় কোনো রুমই ছিল না। আমি তখন যারা আমাদের দায়িত্বশীল আছেন সবাইকে বললাম যেভাবে হোক একটা নতুন রুম রেডি করে হলেও দিতে হবে। তো ওনারা সেটা ব্যবস্থা করেছেন। এই যে রেসিডেন্সি একসময় ছিল ভর্তুকি প্রতিষ্ঠান, এখন সেটা নো লস নো প্রফিটের মধ্যে চলে গেছে, এখন আর কোনো ভর্তুকির প্রয়োজন হয় না। উনি বললেন যে এটাই তো কনসেপ্ট হওয়া উচিত, আমাদের এরকম আরো অনেক কাজ করতে হবে। যাই হোক, এই বিষয়ে আমি ওনার কাছ থেকেই সেই বক্তব্য আশা করব। এখন আমাদের সামনে সামাজিক সেবা বিষয়ক ধারণা উপস্থাপন করবেন ডক্টর মাহফুজ আশরাফ, প্রফেসর এন্ড ডিন, লিঙ্কন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন, সিডনি, অস্ট্রেলিয়া। আগোছালো বক্তা, আগোছালো বক্তা বলতে যে আলোচনার সময় আমি আমার হাত থেকে কথা বেশি বলি, যাতে আমার মুখ থেকে, এই জন্য আবেগটা বেশি কাজ করে। আর্থ সামাজিক কল্যাণে আমরা কি করতে পারি? আমরা অনেক কল্যাণে কাজ করি, কিন্তু আর্থ সামাজিক কল্যাণে কাজ করার জন্য আমাদের মাইন্ডসেটে কি লাগে, তারপর আমাদের বারাকা ফাউন্ডেশন কি কাজ করছে আমরা সবাই জানি, এবং স্পেসিফিকলি ডে কেয়ার সেন্টার নিয়ে আমরা কি করতে পারি এবং কেন দরকার, এই 3টা প্রসঙ্গ নিয়ে আমি ধারাবাহিকভাবে বলার চেষ্টা করি। আমাদের প্রতিটা মানুষের মধ্যে আসলে 2টা জিনিস কাজ করে সমানভাবে। একটা হচ্ছে সেলফিশনেস, একটা হচ্ছে সেলফলেসনেস। মানে আমরা সবাই স্বার্থপর। কিভাবে স্বার্থপর? ক্লাসে ফার্স্ট হতে হবে, চাকরি আগে পেতে হবে, বেতন বেশি পেতে হবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে। এটা আমাদের হিউম্যান নেচার, এটা কোনো খারাপ কিছু না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তৈরি করেছেন। বলেছেন যে আদমকে যদি মাটি দিয়ে খাওয়ানো হতো, তারপর সে হাঙ্গার থাকতো, আলোচিত। এটা কোনো ক্ষতি কিছু না, এটা আমাদের দরকার। এট দ্য সেম টাইম আমাদের মধ্যে আরেকটা জিনিস কাজ করে, সেলফলেসনেস। আমরা অনেক কাজ করি শুধু দৈনন্দিন, যেটা কোনো প্রতিদান চাই না। আমরা যখন 1 টাকা একটা গরিবকে ডোনেট করি, আমরা কি এক্সপেক্ট করি যে সে আমাদের ফেরত দিবে? তাই না? তো ঠিক একইভাবে আমি যখন
আবার যখন বিভিন্নভাবে পানির ব্যবস্থা করেছেন বা আরেক আপাকে বিভিন্নভাবে সহায়তার জন্য চেষ্টা করছেন চিকিৎসা ভাবে কোন কিছু রিটার্নের জন্য সেলফলেসনেস অবশ্যই হিউম্যান বিং মুসলিম বিং আমরা চাই আল্লাহ সুবহানাহু সন্তুষ্টি, সেটা একটা আমাদের মধ্যে কাজ করে। তো এইভাবে আমরা তৈরি হয়ে আসছি, এটা হচ্ছে আমাদের হিউম্যান নেচার দুইভাবে। এখন আমি বার্তা ফাউন্ডেশনটাকে দেখি সেলফলেসনেস অ্যাক্টিভিটি হিসেবে সম্পূর্ণ। এখানে যারা এখানে আসছে আমরা এই রুমটার মধ্যে রিপ্রেজেন্ট করছে সারা পৃথিবীর একটা পিকচার। পিকচারটা কি? পৃথিবীতে 1.8 বিলিয়ন জনগোষ্ঠী হচ্ছে ইয়থ, যারা 17 থেকে 39-এর মধ্যে। বাংলাদেশে 45% এই গ্রুপে, এবং এই রুমের মধ্যে এরকম আমার মনে হয় যদি দেখেন 45% এখানে সেকেন্ড 2 রোতে তারা সবাই ইয়থের উপর ফোকাস করে। এই ইয়থদের চিন্তা ভাবনা গুলো কিন্তু সেলফলেসনেসের দিকে অনেকটা ডিফারেন্ট, যেটা আমরা বুঝতে পারি না, যেটাকে আমরা যে জেনারেশন বলি, আলফা জেনারেশন বলি, অনেক জেনারেশনের নাম দিই আমরা। এখন এই যে আমরা সামাজিক কাজগুলো করবো আমাদের সেলফলেসের একটা মনোভাব থেকে, সে কাজ করার জন্য আমাদের কি কি দরকার? আমাদের একটা প্রতিষ্ঠান দরকার, যেটা আমরা করেছি। আমাদের কিছু ডোনার দরকার, কিছু ভলান্টিয়ার দরকার, সেটাও আছে। এসবগুলো আমরা করছি। বাংলাদেশে যত সম্ভব আমি জানি মোর দেন 37,000 অ্যাক্টিভ ফাউন্ডেশন আছে, আর এনজিও গুলোতে রেজিস্ট্রেশন আর একটু কম। তো এই অ্যাক্টিভ ফাউন্ডেশন গুলোর মধ্যে অনেকে কাজ করছে আলহামদুলিল্লাহ। তাহলে এই 15-16 কোটি মানুষকে কিভাবে সার্ভ করবে? একটা নিয়ামত, অনেকটা আমাদের পাখির মতো। পাখি যেমন খাবার আমরা ম্যানেজ করে রাখি, ঠিক একইভাবে ফাউন্ডেশন গুলো জনগণ কাজ করছে, জনহিতকর কাজ। আলহামদুলিল্লাহ আমি যখন বারাকার ফাউন্ডেশনের কাজগুলা সিনাবা থেকে তারপর রানা মোহাম্মদের থেকে জানলাম, আমি ভাবলাম যে এই কাজগুলো তো করে আসছি এবং এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকাটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমরা ভালো কাজের জন্য কিন্তু একটা নিয়ামত দরকার হয়, সবাই চাইলে ভালো কাজ করতে পারে না। তো এই ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমি তো হয়তো অত বেশি অর্থ দিতে পারবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু যতটুকু দিয়েছেন মেধা, যেটা দিয়ে ব্র্যাকের সাথে কাজ করেছি, গ্রামীণের সাথে কাজ করেছি, এবং তারা অনেক বড় বড় প্রতিষ্ঠান হয়ে গিয়েছে। তো আমাদের প্রতিষ্ঠানে কেন হবে? এটা একটা চ্যালেঞ্জ আমার মধ্যে কাজ করলো যে কেন আমরা পারবো না? এত বড় বড় প্রতিষ্ঠানগুলো কাজ করছে, ওরা তো ছোট উদ্যোক্তা। কিন্তু প্রফেসর ইউনূস সে $27 দিয়ে শুরু করছে, $2-3,000 টাকা দিয়ে গরিব মানুষকে হেল্প করার জন্য। তো আমরা কাউকে ফলো করার দরকার নেই, আমাদের কাজগুলো করার পদ্ধতিগুলো জানা দরকার, যে কিভাবে একটা সামাজিক কল্যাণমূলক কাজ করা যায়। এই কাজগুলো করা হয় সাধারণত 2টা পথে, একদম ক্লিয়ার 2টা পথ, আর এর বাইরে কোনো পথ নেই। একটা পথ হচ্ছে একবারে ডোনেট করে দাও, সাদাকা, যে থেকে এই টাকাটা একবারই গন, মানে 1 টাকা ডোনেশনের একটাই লাইফ। আরেকটা মেকানিজম আছে যেটাকে সামাজিক ব্যবসা বলি। ওই ডোনেশনটা এমন ভাবে করবো যেটা 1 টাকা ডোনেশন একজনকে হেল্প না করে 10 জনকে হেল্প করতে পারে। বুঝতে পারছেন? মানে খুব সিম্পল, কিন্তু যে আমার ডোনেশনের টাকাটাকে আমি এমন ভাবে রেডি করবো যাতে আমি 100 জনের জায়গায় 200 জনকে হেল্প করতে পারি। এটা ভালো না? 1 টাকা দিলে তো আপনাদের হেল্প হয়ে যাচ্ছে। এখন 2টাই দরকার আছে। যেমন এখন বন্যা হলো, পানির জন্য মানুষের ক্রাইসিস, সেই মুহূর্তে আমাকে তখন দিতেই হবে তাকে পানি, আর কোনো উপায় নেই। মানে যেটাকে আমরা বলি যে ডায়ার নিড বা আর্জেন্ট কোন হিউম্যানিটেরিয়ান এইডের জন্য আমরা হেল্প করছি, বা রোহিঙ্গা ক্যাম্পে হেল্প করছি। কিন্তু এখন দেখেন রোহিঙ্গা ক্যাম্পে আমরা হেল্প করলাম পানি দিয়ে, খাবার দিয়ে, তারপর ওদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা কি করবো যাতে ওদেরকে এর পরের দিন আর হেল্প করতে না হয়। আমরা পানি দিতে পারি, খাবার দিতে পারি, দিয়ে ওদেরকে তৈরি করলাম, কিন্তু এরপর আমরা আজীবন পারবো না, ওদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তো এই ধরনের কাজগুলো করে হচ্ছে, এটাকে আমি সেকেন্ড যে মতটা বললাম, এইভাবে যদি আমাদের কার্যক্রমগুলোকে সাজাতে পারি, 2টা থাকে।
একটা হচ্ছে সম্পূর্ণ আমরা ডোনেশন করি, আরেকটা হচ্ছে যে ডোনেশনটা এমন ভাবে আমরা করবো, এমন মেকানিজমে করবো যেটা দিয়ে আমরা আমাদের এই ডোনেশনের পরিমাণটা বাড়াতে পারি। এবং বাড়ানোর উদ্দেশ্যে কিন্তু আমরা আবার বলছি যে আমাদের নিজস্ব কোনো বেনিফিট না, কারণ আমরা সেখানে সবাই স্বার্থহীন ভাবে এসেছি, যাতে আমরা আরো বেশি মানুষের কাছে যেতে পারি। এখন আসি ডে কেয়ার সেন্টারের ব্যাপারটা। অস্ট্রেলিয়া, ইউরোপ, কানাডাতে সবচেয়ে চাহিদাযোগ্য প্রফেশন কোনটা? সবাই বলেন তো অনুমান। কোন চাকরিটা ওই দেশের জন্য সবচেয়ে দরকার? আমার জন্য দরকার না, আমি তো চাবই যে আমি এখন প্রেসিডেন্ট হয়ে যাই, কিন্তু ওই দেশের জন্য সবচেয়ে বেশি দরকার কোন প্রফেশনটা? কাছাকাছি নার্স। সবাইকে নার্স ইজ দ্য ব্লাড লাইন অফ হেলথ সিস্টেম। মানে ডাক্তারদেরকে বলবে, তাদের ডাক্তার সাহেবরা আছে, নার্সদেরকে বলা হয় সবচেয়ে বেশি, কারণ ওরা হচ্ছে ফার্স্ট কন্ট্যাক্ট পারসন, প্রথম যোগাযোগটা ওদের সাথে কিন্তু হয়। ঠিক আছে, আমাদের ডাক্তার এখানে আসলে 1800 ডাক্তারকে দেখে বিদেশে জীবন পাবেন না, আগে নার্স চেক করবে, এই করবে। ওনাদের মতো স্পেশালাইজড ডক্টর পেতে হলে আপনাকে 6 মাস অপেক্ষা করতে হবে, এখানে তবে একটা ফোন করে পেয়ে যায়। হ্যাঁ, তো নার্স। তারপরে আপনি যেটা বললেন কেয়ার গিভার। কেয়ার গিভার হচ্ছে দুই ধরনের মানুষদের, এইজ পিপল, ছেলেপেলেরা নাই হয়তো একা বসে আছে অসুস্থ, তাদেরকে দেখাশোনা করার জন্য। আরেকটা হচ্ছে যারা ঘরে থাকতে পারে না কোন কারণে, আছে না আমাদের দেশে, আছেন এরকম সন্তানরা দেখে না বাবা মাকে, তাই না? তখন তাদেরকে ওই দিকে পাঠাতে হবে। যদিও আইন অনুযায়ী বাংলাদেশে এটা নাই, বাংলাদেশে আইন অনুযায়ী বলা হয় সন্তানদের দায়িত্ব হচ্ছে বাবা মাদেরকে রাখা। এই জন্য এটাকে বিদেশে বলে রেসিডেন্সিয়াল কেয়ার সেন্টার, মানে একটা ছোট জায়গার মধ্যে সবাই কি করে ওরা থাকে। এই দুটো প্রফেশন। তারপরে কোন প্রফেশন জানেন? এই ডে কেয়ার। ডে কেয়ার হচ্ছে, দেখেন প্রথম দুটো কিন্তু স্বাস্থ্যগত রিলেটেড না, প্রথমটা নার্স, তারপরটা কেয়ার করে স্বাস্থ্য, তারপরটা কিন্তু শিক্ষার সাথে রিলেটেড। আদৌ শিক্ষা, কর্মসংস্থান। আগে তো আমার বাঁচতে হবে, বাঁচার পর তো আমি আমার বাজার করবো, বাজার করার জন্য আমার জব লাগবে, জব করতে গেলে আমার বাচ্চা ঘরে থাকলে আমি জব করবো কিভাবে? এই জন্য থার্ড চাহিদা হচ্ছে ডে কেয়ার সেন্টার। কেন করেছে? কারণ সরকার দায়িত্ব নিয়েছে, যখন 18 বছর হয়ে যাবে ছেলে মেয়ে, তুমি কাজ করো, কাজ করলে সরকার ট্যাক্স পাবে, কাজ করলে ওর শরীরও ভালো থাকবে, ইনকামও হবে, এবং টাকা দিয়ে সে তখন বাজার করবে, থাকবে। খুবই স্বাভাবিক, খুবই সিম্পল একটা জিনিস। আমাদের যেমন চায়ের দোকান আছে না বিভিন্ন জায়গায়, খুব কাছাকাছি, ওই বিদেশে এরকম চায়ের দোকানের মধ্যে ডে কেয়ার সেন্টার প্রতি 1000 মিটারের মধ্যে একটা ডে কেয়ার সেন্টার হতেই হবে জনবসতির মধ্যে, একটা থাকতেই হবে, সরকার করে দেয়। কারণ কি, ওই ছেলে বা মেয়ে তারা যাতে, একটা যুবক যুবতী তারা যাতে কাজ করতে পারে, বাচ্চাটাকে রেখে দেবে। আচ্ছা, এটা হচ্ছে চাহিদার দিকে বললাম। এখন এই প্রফেশনটা যদি আমাদের দেশে শুরু করা হয়, যারা সম্পৃক্ত হবে ডে কেয়ারের ম্যানেজার হিসেবে, অথবা অ্যাসিস্ট্যান্ট হিসেবে, অথবা নার্স হিসেবে, তাদের সবার একটা বড় অপরচুনিটি হয়ে যাবে বিদেশে যাওয়া। বাংলাদেশে যদি 2 ভাগ জনগোষ্ঠী, 3 ভাগের 2 ভাগ জনগোষ্ঠী যদি একটা প্লেনে প্যাকেট করে বিদেশে পাঠিয়ে যায়, তাও আমাদের দেশের পপুলেশনের সমস্যা হবে না, বরং দেশ উপকৃত হবে। তারা সবাই গিয়ে কাজ করে দেশে টাকা পাঠাবে, ঠিক বলছে না? হ্যাঁ, তো সমস্যা নেই। তো তাহলে আমরা এই ডে কেয়ার সেন্টারে যারা এখানে আছি, তারা সবাই যদি ডে কেয়ার সেন্টারে কাজ করি, তাহলে আমাদের একটা ভাগ্যের পরিবর্তন হতে পারে। এই কারণ বিদেশে এটা প্রচুর ডিমান্ড এই সেক্টরের সাথে যারা কার্যক্রমের সাথে জড়িত তাদের জন্য। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশে এটা ডিমান্ড কেমন? বাংলাদেশে লাস্ট 10 বছরের একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রাইমারি শিক্ষা বোর্ডের, যে এই শিক্ষা ক্ষেত্রে বা কর্মসংস্থানে মেয়েদেরকে বিশেষ করে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ফেস হয় 2টা দিকে। একটা হচ্ছে পারিবারিক ভাবে,
খুবই দুঃখজনক, পারিবারিকভাবে সে প্রতিবন্ধকতা ফেস করে। দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক ভাবে, তাহলে সে ডিপেন্ডেন্ট হয় হাজবেন্ডের উপর। এখন সে যদি কোনোভাবে অর্থনৈতিক কাজে অংশগ্রহণ করতে চায়, সে তখন দেখতে যায় তাকে তার ফ্যামিলিকে দেখতে হবে। এবং ফ্যামিলির মধ্যে শুধুমাত্র কিন্তু বাচ্চা না, হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, আরো অনেক কিছু চলে আসে। তো এটা তো একটা আমাদের সামাজিক অ্যাটমসফিয়ার, এটাকে আমরা ভাঙতে পারবো না। আমি এখানে ওই নারী কমিশনের ব্যাপারে কথা বলতে আসি। তো আল্লাহ তাআলা তৈরি। এখন এই ডে কেয়ার সেন্টার করতে সবচেয়ে বেশি আমরা আমাদের বাংলাদেশে, অনেকে বলে যে 50% এর বেশি পপুলেশন হবে বাংলাদেশে। 50% এর বেশি পপুলেশনকে আপনি হেল্প করলেন এই ডে কেয়ার সেন্টার করার সাথে সাথে, কিন্তু আপনি বড় জনগোষ্ঠীকে হেল্প করছেন, যাতে ওর বাচ্চাটা রেখে আপনার তত্ত্বাবধানে দিল, যাতে সে ইনকাম করতে পারে। এবং সে ইনকাম করলে সেখান থেকে কিছু টাকা আমাদেরকে দিবে না, অবশ্যই দিবে। তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিবে না, অবশ্যই দিবে। সেগুলো বিজনেস পার্ট। তো বিজনেসের দিক থেকে কোনো সমস্যাই নেই, সেটা আমি পরে আবার অ্যানালাইসিস করবো। কিন্তু প্রথমে আমি যেটা বলি যে আমরা কি এমনি কাজটা করবো ডে কেয়ার সেন্টার করে ফেলবো, নাকি এটাতে আসলে মানুষের উপকার হচ্ছে? 50% বেশি জনগণের একটা চাহিদা পূরণ হবে যদি ডে কেয়ার সেন্টার করে। বিশেষ করে কর্মসংস্থান যোগ্য মহিলারা, মেয়েরা, তারা শুধুমাত্র এখানে কাজই করতে পারবে না, তারা অন্য কাজ করতে পারবে তাদের বাচ্চাদেরকে এখানে রেখে। আমার বাচ্চা 3 বাচ্চাকেই ডে কেয়ার সেন্টার রেখেছি 2-3 বছর, উপায় নেই। এবং বিদেশে মজার কথা হচ্ছে যে আরেকটা গবেষণা দেখা গেছে, এটা ওয়ার্ল্ড এডুকেশন ফোরামে, যে একটা বাচ্চা ডে কেয়ার সেন্টারে যা শিখে তার থেকে 10% এবং মোর দেন দ্যাট শিখে বাসায় থেকে। কারণ বাসায় থাকে সে কাজের বুয়ার কাছে, প্রথমে বুয়ার কাছ থেকে ল্যাঙ্গুয়েজটা শিখবে, তারপর শিখবে এটা সেটা। আর ডে কেয়ার সেন্টারে সে যদি একদিন সপ্তাহে 5 দিন সে যদি 7 ঘন্টা করে বা 6 ঘন্টা করেও থাকে, সে ওইখানে কিন্তু একটা শিক্ষক পাবে, একটা নার্স পাবে, একটা ল্যাঙ্গুয়েজের অ্যাডভাইজার পাবে, একটা সায়েন্টিফিক টিচার পাবে, একটা কোরআন হাদিসের জন্য হুজুর পাবে। এটা কি বাসা দেওয়া সম্ভব? কজন পারবে? তা আমি বলে দিলাম আজকে ডে কেয়ার সেন্টার একটা আপনারা আমরা শুরু করতে পারি। এটা শুধুমাত্র আমি বাসায় বাচ্চা রাখতে পারতেছি না তার জন্য না, আপনি দেখবেন লাইন লাগবে, বাচ্চা রাখার জন্য লাইন লাগবে। ভাই আপনাদের এখানে গেলে তো কিছু শিখে, এটাকে বলা হয় আর্লি লার্নিং চাইল্ডহুড, একটা ডিগ্রি আছে, এটাকে বলা হয়, গুগল করবে, ব্যাচেলর অফ আর্লি লার্নিং চাইল্ডহুড। গত সপ্তাহে আমার কলেজে কোর্সটা খুলেছে। এই কলেজে এই কোর্সটা করতে যারা আসবে তারা 4 বছর পর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাবে, এত ডিমান্ড। আমরা স্টুডেন্ট পাই একটু হাই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস একটু হাই, কারণ বাচ্চা তো এখানে বিদেশে গেলে ইংলিশে কথা বলবে, এখন আমার তো ইংলিশ জানতে হবে। তো আমি বাংলাদেশের কথা বলি, এই ডে কেয়ার সেন্টারে এটা বললাম যে আমাদের কোনো কারণ নেই আমরা যদি মনে করি যে যারা শুধুমাত্র তারাই রাখবে বাচ্চা, যারা কাজে যাবে, আমাকে রেখে গেলাম গোয়ার মতো। নো, এখানে দেখবেন ভালো ভালো ফ্যামিলি বাচ্চারা রাখবে, কারণ এখান থেকে প্রি স্কুলিং হবে এবং সম্ভবত 3 বছর 3.5 বছর থেকে রাখা যায়। বাংলাদেশে রেস্ট্রিকশন আছে কিনা আমি জানি না, বাংলাদেশ থেকে দেয়। হ্যাঁ, মানে নিয়ম সাধারণত বিদেশে 3 বছরের থেকে অ্যালাউ করে দেয় এবং কিন্ডার গার্ডেন পর্যন্ত রাখা যায়, এরপরে রাখা যায় না। তো 6 ইয়ার্স তাহলে এরকম 6.5 বছর থেকে বাংলাদেশ তো আগে দেয়, বিদেশে 5 বছরের আগে স্কুলে ঢুকতে দেয় না, বাংলাদেশ তো আগে 4 বছরে দেওয়া যায়, সেটা হলো কিন্ডারগার্টেনের আগে একটা বছর প্রি স্কুল দেখা বলে। বিদেশি প্রি স্কুল না, বিদেশি প্রি স্কুলটা হয় ডে কেয়ার সেন্টার। তার মানে বুঝেন আপনার ডে কেয়ার সেন্টারটা একটা আধা স্কুল, আপনার ডে কেয়ার সেন্টার আধা স্কুলের মতো। সো এখানে শিক্ষক লাগবে, তাদের সিলেবাস লাগবে, মনসেটারি প্রোগ্রাম। রাইট। আমি কারিগরি শিক্ষা বোর্ডে গিয়েছিলাম 1-2 বছর আগে, যে ভদ্রলোকের সাথে কথা বলেছিলাম, চেয়ারম্যান ছিলেন, পরে দেখলাম ওনাকে অ্যারেস্ট করেছেন সার্টিফিকেট জালিয়াতের জন্য। সার্টিফিকেট খালি ব্যস্ত কারিগরি শিক্ষা বোর্ড থেকে, একদম গণহারে সার্টিফিকেট দিত, নার্সদেরকে দিত, সবাইকে দিত। আমি ভাবছিলাম আমাকে 2-1টা দিয়ে দেয় কিনা, বুঝছেন। তো আমি গিয়েছিলাম এই কোর্সটা চালু করার জন্য বাংলাদেশে, ডিপ্লোমা ইন আর্লি লার্নিং চাইল্ডহুড। ওনারা বলে যে স্যার এটা কি শুনি নাই, পাকিস্তানে আছে।
পাকিস্তানে 3টে ইনস্টিটিউশন করে, ইন্ডিয়ার 12টা করে, ওরা সবাই অস্ট্রেলিয়ার সাথে অ্যাফিলিয়েটেড, ওদের এখান থেকে পরে সরাসরি চলে যাবে। তো আজকে যদি আমাদের ডে কেয়ার সেন্টার করতে পারি, আমাদের এই ইনস্টিটিউশনটা আমরা অস্ট্রেলিয়ার সাথে অ্যাফিলিয়েশন করাতে পারবো ইনশাআল্লাহ। সেটার আমি হেল্প করবো। তাদের একটা কারিকুলাম ফলো করতে হবে, আমাদের শিক্ষকদের টিম থাকবে না 4-5 জনের, তাদেরকে কিছু কোর্স করতে হবে, সেই কোর্সগুলো আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করবো। তো আমি তো মনে হচ্ছে ডে কেয়ার সেন্টারটি একটা মাল্টি সেন্টারের মতো কাজ হবে। বাচ্চারা থাকবে, বাচ্চারা পড়বে, বাচ্চাদেরকে এবং যারা কাজ করবে তারাও এখান থেকে শিখবে। কিভাবে শিখবে? তারা কোর্স করবে। খাওয়ার কথা শুনে একটু পরে খাবে। আচ্ছা, একটু পরে যেটা বলছি যে এই ডে কেয়ার সেন্টারটাই আপনারা চিন্তা ভাবনা রাখেন 3টা দিকে, একদম খুব পরিষ্কার ভাবে 3টা পথ আপনারা ফলো করেন। একটা হচ্ছে যে প্রথম চলার জন্য আমার কিছু বাচ্চা লাগে, তাহলে আমরা কাকে পরিচর্যা করবো? আমরা তো বয়স্কদের রাখতে পারবো না, তখন সেটা হয়ে যাবে এজ কেয়ার। সেজন্য ডে কেয়ারটা বলতে আমরা বুঝে নিতে সাধারণত বাচ্চাদেরকে যখন কাজ করে। তো এরকম অনেক একটা মার্কেট সার্ভে মনে হয় করেছেন কতজন বাচ্চারা হলে বেসিক কস্টটা হয়ে যায়, ঠিক আছে? সেটা হচ্ছে ইনকাম জেনারেটিং এর জন্য আপনি হেল্প করছে। সেকেন্ড হচ্ছে ডে কেয়ারে অনেকে আসবে শুধুমাত্র স্কুলিং করার জন্য, শুধুমাত্র লার্নিং করার জন্য, সেটা একটা। আর থার্ড হচ্ছে স্টাফদেরকে ট্রেনিং থাকবে এবং ওরা ইন্টার্নশিপ করবে এবং ওদেরকে বলা হবে তুমি যদি এরকম একটা সার্টিফিকেট নিতে চাও তাহলে তুমি আমাদের সাথে একটা ফ্রি আওয়ার কাজ করতে হবে। এটা সারা ওয়ার্ল্ড, এটা কোনো অবৈধ কিছু না, ইন্টার্নশিপ বলে। আমরা যেমন ডাক্তার ইন্টার্নি করি না, সবাই করি না, সেরকম অনেকে এখানে এসে ইন্টার্নি শিখবে। আমাদের খরচ ওয়াইজ আমি রিকোয়েস্ট করবো ফুল টাইম বেশি নার্স রাখবেন না, কিছু ইন্টার্নশিপের জন্য রাখবেন। কারণ হচ্ছে ওদের চাহিদাটা থাকবে হচ্ছে আমরা কোর্সটার জন্য এই ডে কেয়ার সেন্টারে আসছি, যার যা নিড ফুলফিল করতে হবে, কিন্তু আমাদের নিজের দিকে তাকালে হবে না। আমি কিভাবে ডে কেয়ার করতে চাই সেটা না ভেবে যারা পার্টিসিপেট করবে তারা কেন আসবে সেটাকে অ্যানালাইসিস করি, সেটাকে বোঝার চেষ্টা করি। তো ওই গ্রুপের যারা আসবে ডে কেয়ার সেন্টারে ওরা মেনলি আসবে শিখার জন্য, কাজটা শিখিত এবং একটা সার্টিফিকেট বিদেশ থেকে পেলাম। ওরা কিন্তু পয়সার জন্য অতটা ওয়ারিড হবে না। ওকে যদি বলে তোমার স্যালারি 10,000 না, তোমার স্যালারি 6,000 টাকা, তারপর আসবে, কারণ ফোকাস হচ্ছে সার্টিফিকেটের জন্য। তো এই 3টা দিকে আপনারা ফোকাস করে প্রাথমিকভাবে কোনো একটা শহর কেন্দ্রিক এরিয়াতে আপনারা শুরু করতে পারেন। আমার মনে হয় যে অল্প করে 30 থেকে 35 বাচ্চা এরকম একটা মনে প্ল্যান মোটামুটি আছে, এটা একটু শুনবো যে কি অবস্থায় আছে। তো এইটা হচ্ছে প্রাতিষ্ঠানিক স্টার্ট আপ বলে আমরা, যে কোনো অর্গানাইজেশন যখন ছোট থাকে এটাকে আমরা স্টার্ট আপ বলি। কারণ কেন স্টার্ট আপ বলি? যেমন গাড়ি স্টার্ট দিলে অনেক সময় বাজে এমন হয় না, আবার ফেলে দিতে হয়, বা আমাদেরকে এরকম ফেলে দিতে হবে, হয়তো ওইটা শুরু করলাম না, এইভাবে হচ্ছে না, এখন একটু চেঞ্জ করতে কারিকুলাম, এখন একটু আমরা যেই ক্যাম্পাস যে জায়গাটায় ভেবেছিলাম ওই এলাকায় পাচ্ছি না, আমরা একটু বাসাটা চেঞ্জ করি। তো এই অভিজ্ঞতাগুলো আমাদের সবার হয়েছে, যারা এখানে অভিজ্ঞ সবাই এসেছেন বারাকা থেকে প্রথম থেকে, যেখানে বিজনেস শুরুতে এগুলো থাকবে। তো এই জিনিসগুলা আমাদের স্টার্টআপ হিসেবে প্রথমে কিছুটা প্রতিবন্ধকতা থাকতেই পারে, যে আমরা শিখবো স্টার্টআপ হিসেবে ট্রিটমেন্ট করবো। আর আরেকটা কারণ হচ্ছে স্টার্টআপ হিসেবে যে আমাদের দেশে কোনো এক্সাম্পলের কোনো অর্গানাইজেশন নেই বড় আকারে যারা বিদেশের অ্যাফিলিয়েটেড, যারা আছে ব্র্যাক করে। একটা আমি জানি ব্র্যাকের একটা কোর্স আছে, আপনি জানেন মনে হয়, ব্র্যাক ইন্টারন্যাশনাল। যে কোন এক গায়ক আছে না, তাহসান, তার ওয়াইফ ছিল আগে, সে এটাকে লুক আফটার করে। তো ওরা মেনলি করে ওদের স্টাফদের জন্য, আর বাইরের কারোর জন্য করে না, কিছু বাইরে থেকে নেয় ওদের। কিন্তু একটা ট্রেনার, একটা নার্স বা একটা কোয়ালিফাইড স্টাফের কোনো কোয়ালিফিকেশন নেই, একাডেমিক কোয়ালিফিকেশন, যে কোয়ালিফিকেশন যে ও বিদেশে দিতে পারবে। আমি কিন্তু বারবার ইংলিশে একটা কথা আছে, বলে হয় ভিউ পয়েন্ট, যে তুমি সবসময় দেখো আরেকজনের দিক তাকিয়ে সে কি যাচ্ছে। আমাদের নবীজা তাই করতেন, কোন একজনের সাথে কোনো উপদেশ পেতে নবী দেখতেন যে তার কোথায় লাগে সেটা ঠিক করতেন। ঠিক একইভাবে যে আমাদের এই প্রোগ্রামের মধ্যে যারা নার্স বা যারা শিক্ষক হবে তাদের চাহিদা কি? সবার চাহিদা বিদেশে যাওয়া। একদম যদি একটা গণভোট করে ইউরোপদের মধ্যে 17 থেকে 35-এর মধ্যে কয়েকজন বিদেশে যেতে যাও, দেখবেন 90% বেশি হাত তুলবে।
এটা কিন্তু এটা শাস্তির কোনো কারণ নেই। আমাদের মুরব্বীদের আমরা মনে করতে পারি যে আল্লাহ দেশের প্রতি ভালোবাসা চলে গেছে, মমতা চলে গেছে, এটা না। যুবকদের হার্টে আমাদের থেকে অনেক বেশি দেশ। তাদের হাতে যদি কাজ থাকে আর চোখে যদি তাদের ভিশন থাকে, তাহলে তাদেরকে কেউ আটকাতে পারে না, যেটা আমরা দেখে আসছি জুলাই বিপ্লবে, তাই না? ঠিক একইভাবে যারা এখানে আসবে টিচার হিসেবে, তারা কিন্তু ম্যাক্সিমামই অর্থাৎ আমার মনে হয় 30-35 এরাই কিন্তু কেয়ার গিভার হবে, নার্স হবে, এরাই কিন্তু টিচার হবে, এরাই কিন্তু ট্রেনার হবে, এবং পুরোটা ইয়র গ্রুপ 100%। এদেরকে মনে করতে হবে যে তুমি কত দ্রুত আমার এখানে কাজ করে 5 বছরের পর অস্ট্রেলিয়া যেতে পারছো না কেন, এটাই তোমার ট্যালেন্ট আছে। আমি চাই তুমি আমার এখানে কাজ করে 5 বছর পর অস্ট্রেলিয়া যাও, মালয়েশিয়া যাও, ইউরোপে যাও, একটা স্কিল ওয়ার্কার হিসেবে। কারণ এখানে চাহিদা বেশি, ওইখানে আপনাকে স্যালারি দেবে 200 গুণ বেশি, আপনার পরিবারকে নিরাপত্তা দেবে বেশি, ওইখানে গিয়ে আপনি কাজ করলে আপনার দেশে টাকা পাঠাতে পারবেন বেশি। তো এটা তো আপনি হক নষ্ট করতেছেন। আল্লাহ তাআলা আপনাকে যদি একটা উপায় করে দেয় যে তুমি একটি স্কিল হয়ে বিদেশে ইনকাম করো, আমি দেশে না করি, এটা ভুল হচ্ছে না? মানে আমার অনেক সময় লেগেছে ঢাকা ইউনিভার্সিটি চাকরি ছেড়ে বিদেশে যাবো বাচ্চাদেরকে নিয়ে। আমি আমার ওয়াইফ একটা শুধুমাত্র ক্যালকুলেশন করলাম যে আমার 3 ছেলেকে যদি আমি বাংলাদেশে একটা সরকারি বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়া সোজা না। আমি কিভাবে পেয়ে গেছি জানেন, ইন্টারে 4th স্ট্যান্ড করলাম, মার্কস বেশি কিন্তু হয়ে গেছে অটোমেটিক। কারণ এখানে কোশ্চেন রবীন্দ্রনাথের জন্ম কি, রবীন্দ্রনাথের কোন বই লিখছে কি, এগুলো কে মনে রাখছে? আর এগুলো কোশ্চেন করে, এগুলোর সাথে আমার বিবিএ লেখাপড়া কি সম্পর্ক ছিল বলেন, তাই না? আমি বিসিএস পরীক্ষা দিতে যাই, ইডেন কলেজে আমার সিট ছিল, আমার পরীক্ষা 15 মিনিটে শেষ। টিচার তো হবে যে ব্রিলিয়ান্ট বা নকল করছে মনে, কারণ আমি একটাও জানি না। এখানে কোশ্চেন করছে বাংলাদেশের ভালো প্রধানমন্ত্রীকে, দেখি এখানে খালেদা জিয়ার নাম লেখা, হাসিনা লেখার নাম লেখা, সবার নাম লেখা, মানে বিএনপি শেষের দিকে মনে। এই কোশ্চেন গুলোতে আমি বিসিএস এর কি লাভ হবে আমার? তো এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, সবকিছু অবস্থা। আমি খুব সিদ্ধান্ত দিলাম যে আমার 3 বাচ্চাকে যদি সরকারি জায়গায় পড়াই বা মেডিকেলে পড়াই অথবা প্রাইভেটে পড়াই, তাহলে একটা আমার সিনারি। আর যদি আমি বিদেশে পড়াই আমার টাকা দিয়ে, আমার যে টাকা লাগবে সেই সময় 3 কোটি টাকা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার ফ্যামিলি সবাই মিলে জব করলেও তো হবে না। হ্যাঁ, বাস্তবতা। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি জাস্ট আমার বাচ্চাদেরকে যদি বিদেশি গ্র্যাজুয়েশন করাতে চাই, বিদেশি স্কুলিং করাতে চাই, কারণ আমাদের বাপ দাদারা গ্রাম থেকে, আমার বাবা সদরঘাটে এসে একটা 4 তলা বিল্ডিং দেখে তাকায় ছিল, একটা রিক্সা তাকে ধাক্কা দিয়েছে, যাই বেটা জীবনে বিল্ডিং দেখোস নি, এখন আল্লাহ তাকে এরকম 6 তলা 2টা বাড়ি ধাক্কা দিয়েছে। তো তারা গ্রাম থেকে এসে মাইগ্রেট করেছে না। তো আমরা তাহলে ঢাকা শহর থেকে যদি আমরা অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করে যাই, সেটা দোষ কোথায়? সত্য কথা, তাই না? স্কিল, লেখাপড়া, জ্ঞান আল্লাহ তো সারা পৃথিবীটা ওপেন করেছে। ওইখানে আমরা উন্নত পড়াশোনা হচ্ছে, উন্নত চিকিৎসা হচ্ছে। এটা আমরা মানে যতই আমরা ইন্ডিয়াকে ঘৃণা করি, কিন্তু ইন্ডিয়াতে চিকিৎসা হয়, ভাই অবশ্যই ভালো চিকিৎসা হয়। ব্যবসা দেবো করে সেটা অন্য জিনিস, কিন্তু ওরা তো জ্ঞানটা মেধা পেয়েছে, আমরা তো মেধার ইউটিলাইজেশন করতে পারি না। তো আমি একটা রিকোয়েস্ট করবো যে ডে কেয়ার সেন্টারটা শুধুমাত্র কিছুটা ইনকামের জন্য ব্যবসায়িক ফোকাসটা না রেখে, এটা একটা ভবিষ্যৎ, একটা তরুণ সমাজ, যুব সমাজের একটা কর্মযোগ্য ক্ষেত্র হবে, যেখান থেকে সে বিদেশে যেতে পারবে। আমাদের একটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি করে জানি না, তারা কি এই ধরনের চিন্তা ভাবনা গুলো করে কি করে না, কিন্তু আমাদের উচিত যে আমরা এই ডে কেয়ার সেন্টারের মাধ্যমে আসলে এই ধরনের চিন্তা ভাবনা একটু করি, যে কিভাবে আমরা এই গ্রুপ থেকে যারা কাজ করবে তাদেরকে হেল্প করতে পারি। তো যাই হোক, অনেক আলোচনা করলাম, খুব ওপেন খোলামেলা আলোচনা করলাম। আপনাদের আমি বলার থেকে কোশ্চেন নিতে বেশি পছন্দ করি। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমি অ্যান্সার দিব, এবং ইনশাল্লাহ আপনারা বলবেন যে এটা কিভাবে কাজগুলো আরো আগানো যায়, এবং এই কাজগুলো করার জন্য আমি যেভাবে সহায়তা করবো সেটা বিদেশ থেকে আমি যেটা বলেছি যে আমরা এই টিচারদেরকে যে কারিকুলাম হবে সেটা আমরা অস্ট্রেলিয়ার একটা কারিকুলাম ফলো করবো, এবং ওই বাচ্চারা যারা আসবে তারাও শিখবে অস্ট্রেলিয়ার কারিকুলামটা। আর যারা প্রতিষ্ঠিত হবে এজ এ শিক্ষক হিসেবে, নার্স হিসেবে, তারা যাতে বিদেশে যেতে পারে, উন্নত দেশগুলোতে দক্ষ শ্রমিক হিসেবে আমাদের ডে কেয়ার সেন্টারে কাজ করে, সেটার জন্য হিসেবে আমি সর্বাত্মক সাহায্য করবো। এইগুলো আমি আমার সাথে আলোচনা শেষ করছি। আপনাদের চেষ্টা করবো।
যে ডে কেয়ার সেন্টারটা হবে, তো আমাদের এখানে যে এজটা শুনলাম সেটা শুনে মনে হচ্ছে যে আমরা যারা চাকরি করি, যারা মাতৃকালীন পিরিয়ডটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান থেকে 6 মাস দেওয়া হয়, 6 মাস পর থেকে জয়েন করার জন্য হেল্প দিতে পারবে কিনা। আচ্ছা, এইটা মনে হয় যদি এটার জন্য মানে নার্সিং এর সাপোর্টটা লাগছে, এটাকে বলে রেসিডেন্সিয়াল নার্সিং কেয়ার, যে নার্স তাদের বাসায় যায় বিদেশে। আমাদের দেশে এটা করতে পারে কিনা, এটা একটা ভালো জিনিস বলছে যে মাতৃ সদন, এটাও যদি কনসিডার করা যেতে পারে ওই সময়টা 6 থেকে 7 মাস, তো সেটা তো অনেকটা ক্লিনিক্যাল অ্যাসপেক্ট হয়ে যাবে। তখন তারা পড়াতে পারবে না, তখন জাস্ট তাকে ন্যাপি চেঞ্জ করে দেওয়া, গোসল করানো, এই জিনিসগুলো করা। তো আমার মনে হয় যে এটা একটা ভালো প্রস্তাব। আমি বিদেশে এটা ডে কেয়ার সেন্টারে নাই, এবং এটার উপরে ট্রেন হলে এটা ডে কেয়ার সেন্টারের কর্মী হওয়ার জন্য হেল্প করবে না, এটা হবে নার্সের একটা ম্যাটারনিটি সাপোর্ট হিসেবে তার স্কিল লেভেল হবে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে যদি এই চাহিদা থাকে তাহলে আমার এই প্রিন্সিপাল রাখা উচিত, শিশুদেরকে রাখা যায় কিনা। কিন্তু আমার মনে হয় যে এত বড় প্রজেক্ট আগে নিতে পারবে কিনা, তাই না? কারণ সে বাংলাদেশে যে ডিকের সেন্টার নামে যে সেন্টারগুলো 6 মাসের বাচ্চা থেকে নিয়েই চলছে। আচ্ছা আচ্ছা, দুধের শিশুদের নিয়েই চলছে, যাতে মায়েরা কাজ করাটা সহজ হয় আর কি। বাংলাদেশে 6 মান্থের বেশি মা ছুটি পায়, 6 মান্থের পরেই তাদের দরকার হয় যেতে। এক্ষেত্রে এই কমিউনিটি কিছু কথা অভিজ্ঞতা আসতে পারে। তারপরে তো তাকে জয়েন করতে হচ্ছিল, আমি বাচ্চাকে বলে এই প্রবলেমটা নিতে পড়ে। সেক্ষেত্রে ওখানে এখন পর্যন্ত আমরা রাখি নাই, আমরা 1 বছর থেকে আবার ওদের জন্য যেটা বলে একবারে নার্সিং সার্ভিসটা দিতে হয়। ওদের পর্ব থেকে শুরু করে নিয়ে এভরিথিং ওখানে মার মতো কাজ, ওদের জন্য এডুকেশন না, ওদের জন্য জাস্ট সার্ভিস। এবং সেটা হয়তো 3টা বা 2টা বাচ্চা একজন টেক কেয়ার করতে পারে। এটার জন্য একবার পুরো নার্সিং এই পার্টটা এটা করতে হয়। আরেকটা হচ্ছে স্যার, এটা আছে বাংলাদেশে এখন অনেক মহিলা আছে যারা বাসায় গিয়ে সার্ভিসগুলো দেন, এরকম আছে বাংলাদেশে খুব আছে। আমার আমাদের ফোরামে অনেকদিন আলোচনা হচ্ছে, কিন্তু একটা জায়গায় আমরা দেখছি যে সবাই ভয় পাচ্ছে এখানে যে বাচ্চাদের নিয়ে কারণ, বাচ্চাদের যদি কোনো দুর্ঘটনা হয় না কিছু হয় তাহলে এটা নিয়ে মানে মনে হয় যে আমরা নিজেরা ভয় পাচ্ছি যে এটা নিয়ে কোনো ঝুট ঝামেলা হয় কিনা, এটা কে টেক কেয়ার করবে, কে ট্যাকেল দিবে, আইনগত কোনো বিষয় আছে কিনা। আসলে এটা বাস্তবতা বলে আমাদের দেশের প্রেক্ষাপটে ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে যে ভয় পাওয়ার কিছু আছে কিনা। আগে ছিল না ছেলে ধরে নিয়ে যেত ছেলে ধরা, এখন আপনাদের ছেলে ধরা ভাববে না তো আমাদেরকে, হ্যাঁ, যে আমরা বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে মানব পাচার করে পাঠা দিচ্ছি না। এই জিনিসগুলা খুবই সিলি জিনিসগুলো। একটা সময় বাংলাদেশের এখন প্রেক্ষাপট কিন্তু অনেক অনেক চেঞ্জ হয়েছে, যেটা আমরা আগে রুমাল নিয়ে হাঁটতাম, এখন টিস্যু পেপার ইউজ করি। আমরা আগে পানির বোতল নিয়ে ঘুরতাম, এখন আমরা পানি কিনে খাই। তো অনেক মন মানসিকতা চেঞ্জ হয়েছে। এবং আপনার রুরাল এরিয়াতে এখন ইংলিশ মিডিয়াম স্কুল চলে গেছে, দেখবেন ছোট ছোট ভাবে। তো বাচ্চাদের উপরে আমরা প্রোটেকশন রাখার জন্য যা যা করা সেটা করবো। আমরা নিকটবর্তী থানাতে ইনফর্ম করে রাখতে পারি, আমরা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে পারি। জানি না পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স আছে কিনা বাংলাদেশে, বিদেশে তো সবকিছু তো পারমিশন নিয়ে থাকে, তো অ্যাপ্রুভ থাকে। এটার চাহিদা আছে, মানে চাহিদা বলতে কি আপনি জাস্ট ইন্ডিয়াতে দেখেন, পাকিস্তানে দেখেন, মানে ব্যাঙের ছাতার মতো হয়ে গিয়েছে মহল্লা মহল্লা, যেটা বাংলাদেশে এখনো শুরু হয়নি। কিন্তু শুরু হওয়ার ক্ষেত্রে আমাদেরকে এখনই বেস্ট টাইম যে আমরা ঠিক করে ফেলি যে পুরো প্রসিডিউরটা ম্যানুয়ালটা কিভাবে হবে। আমরা নিজেরা বসে বসে বানাবো নাকি এমন একটা ম্যানুয়াল নিয়ে আসবে বিদেশ থেকে, যে ম্যানুয়ালটা ফলো করলে আমাদের প্রতিষ্ঠানটা আন্তর্জাতিক পর্যায়ে দাঁড়াবে এবং আমাদের এখানে যারা কাজ করবে তারা বাইরে যাবে। বাংলাদেশের নার্সিং ইনস্টিটিউশন 6000 প্লাস, কিন্তু গ্রামীণ ক্যালিফোর্নিয়ান যেটা প্রফেসর ইউনুস স্যারের ওইখান থেকে এটা ইউকে একটা ইউনিভার্সিটি সেটা অ্যাফিলিয়েটেড, সেটা নার্স এখান থেকে গ্রাজুয়েশন সিরামনি করে ইউকে দেখি মাত্র 17 জন করে নার্স প্রতি বছর ইনটেক করে। তাদের 2028 না 30 পর্যন্ত সব নার্স বুক করলেন, বাংলাদেশে না বিদেশের হসপিটালে বুক। তো তারা শুধুমাত্র মাইক্রো ক্রেডিট মানে গ্রামীণ যেটা লোন ঋণ রয়েছে বাচ্চাদেরকে তারা নেয়, কিন্তু তারা তো পুরো কারিকুলাম প্রসেসটা পুরো একটা বিদেশে ইউনিভার্সিটি করে দিয়েছে। তো আমরা যদি একটা প্রসেস গুলো একটু ঠিক করতে পারি না, যে আমাদের অপারেশন গুলো
আমরা কোন একটা বিদেশি কারিকুলাম ফলো করবো কিনা, তাহলে আমাদের স্টাফ গুলা তাদের কোয়ালিফিকেশন অ্যাড হবে, তারা তখন এটাকে বলতে পারবে যেটা না আমি এটা আমার নিজের মনের মতো একটা কারিকুলাম দিয়ে প্রসেস অনুযায়ী আমি কাজ করতেছি না, তখন অনেক গ্যাপ গুলো থাকবে। যেমন আমি নিজেও জানতাম না যে আপনার ক্লাসরুমের মধ্যে যদি ক্লাস হয় মানে একটা ক্লাসরুম লাগবে, এই ক্লাসরুমের মধ্যে একটা জায়গা কত বাই কত ফিট জায়গা থাকতে হবে বাচ্চাদের খেলার জন্য, কত বাই কত লাগবে বাচ্চাদেরকে নেভিগেট করার জন্য, এই সবগুলো একটা গাইডলাইন করা আছে। বাংলাদেশ এগুলো না, এই জন্যই তো আমি কারিগরি শিক্ষা বোর্ডে গিয়েছিলাম যে স্যার আপনারা করেন, তো ওরা তো বলবে যে ভাই করবো আমার লাভ কি, বুঝছেন বাংলাদেশ সেরকম একসময় হয়ে গেছে সবকিছু দেশের লাভের থেকে আমার লাভ কি। তো আমার লাভ তো বলতে ছিল যে নেক্সট জেনারেশনের লাভ হতো, তো এই জন্য যদি আমরা এরকম ম্যানুয়ালটা নিয়ে আসি, তো আমি সেটা চেষ্টা করবো যে আবার রাজি থাকেন এবং সবাই আপনারা সম্মিলিত হন যে পুরা ডিজাইনটাই হবে একটা বিদেশের স্টাইল, বিদেশ থেকে লোক আসবে, কারিকুলাম এটাকে আমরা ইংলিশ থেকে বাংলা করে নিব, তারপর আমরা ওই লেআউটটা যেটা কত বাই কত শিখবো একটা বাচ্চার জন্য, আবার মানে একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার একটা মিটার আছে, ডিসটেন্স আছে, একটা রুমে কতজন রাখতে পারবে সেগুলোর একটা ক্যালকুলেশন আছে, আমরা যতটুকু পারি মেনটেন করি। আর সব সেক্টরেই আমাকে অপশনটা রাখতে হবে যে যেটা বললাম যে শিশু বাচ্চা থেকে শুরু করে একটু শিক্ষার জন্য আসতে চায়, কিন্তু প্ল্যানিং এর কিছু ব্যাপার আছে। ফর এক্সাম্পল আমি গ্রামে করলে আমাকে একভাবে করতে হবে, ঢাকাতে করলে একভাবে করতে হবে, ঢাকার মধ্যে আবার মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ডেমোগ্রাফিতে করলে কিভাবে করতে হবে সেটা ডিসিশন। এখানে একটু সম্পূর্ণ সেটা হলো যে হায়ার এডুকেশনে আপনার একটা সাবজেক্ট হচ্ছে যে চাইল্ডহুড এডুকেশন এবং আপনার যে রিসেন্টলি এটা চলে হয়েছে আমাদের এখানে যে ডে কেয়ার সেন্টারটা ইনশাআল্লাহ যেটা হবে এখানের সাথে ওটার কি কোনো কোলাবোরেশন করা সম্ভব কিনা, যে আমাদের এখানে যারা ট্রেনার থাকবে তাদেরকে ওখান থেকে একটা সার্টিফিকেট দিলে তারা ওই ইউনিভার্সিটিতে হায়ার এডুকেশন বা এই সাবজেক্ট বা অন্য সাবজেক্টের উপরে ডিগ্রি নিতে যেতে পারবে কিনা, এক নাম্বার। আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, যখন আপনারা কোলাবোরেশনটা করবেন তখন কি এই কোশ্চেনটা আসবে যে এই ইনস্টিটিউশনটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড আছে কিনা, তা না হলে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এই পারমিশনটা দিচ্ছে না, তাহলে স্যার ফ্রম দি যদি আমাদেরকে এই স্কোপটা দেওয়া হয় তাহলে আমরা এখানে ম্যান পাওয়ার যেটা সার্ভিসের জন্য, তাহলে আমরা এখানে এডুকেটেড ম্যান পাওয়ারটাকে ইমপ্লিমেন্ট করাটা আমাদের জন্য ইজি হবে। তাই এখন যদি গভর্নমেন্ট অ্যাপ্লিকেশনের একটা কোশ্চেন থাকে, সাধারণত বাইরের কান্ট্রি ইউনিভার্সিটিগুলোতে যদি আমরা বা জব সেক্টরগুলোতে যেতে চাই তখনই কিন্তু একটা কোশ্চেন আসে যে ওই কোন ইনস্টিটিউশন থেকে তুমি আসছো এবং ওটা কি গভর্নমেন্ট, তোমার দেশে গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন আছে কিনা, আছে কিনা, আদারওয়াইজ নিতে চায় না। এই ইয়াটা আছে কিনা, আর এটাকে যদি থাকলেও থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে অস্ট্রেলিয়ান কমিউনিটি অফ আর্লি চাইল্ডহুড এরকম একটা অ্যাসোসিয়েশন। আচ্ছা, তো আমরা ওই কারিকুলাম ফলো করবো এবং ওই কারিকুলাম ফলো করে আমাদের এখান থেকে স্টাফরা যদি ট্রেনিং নিতে অস্ট্রেলিয়া যেতে চায় সেই ব্যবস্থাটা থাকবে, এটাকে বলে আর্টিকুলেশন প্রসেস। হ্যাঁ, এই সবগুলো থাকবে। এই জন্য আমি প্রথম বলেছি পাকিস্তানের 2টা অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট, ইন্ডিয়াতে 12টা, তো ইনশাল্লাহ আমরাও এরকম একটা ইনস্টিটিউশন হবো। এখন বাংলাদেশের কোশ্চেন আসতে পারে যে বাংলাদেশে তো এটা অ্যাফিলিয়েটেড না, এটা বলতে পারে গভর্নমেন্ট, ওরা বলতে পারে যে আমাদের কোর্সটা তো আমরা রানিং করার জন্য তখন আমাদের দিতে লাগবে যে আপনার একটা ভোকেশনাল ইনস্টিটিউশনের লাইসেন্স লাগতে পারে একটা সময় কারিগরি শিক্ষা বোর্ডে, এবং এটা খুবই ইজি কারিগরি শিক্ষা বোর্ডে লাইসেন্স পাওয়াটা কোর্স চালু করার জন্য এটা খুবই ইজি ব্যাপার। এবং আমাদের একটা নার্সিং এর মডেল ইনস্টিটিউশন আছে, প্রয়োজনে নার্সিং ইনস্টিটিউশনকে এটার সাথে টাই আপ করা যাবে, ওইটা কোনো প্রবলেম না। আর বাংলাদেশে তো জবের জন্য তারা ইনিশিয়ালি জব করছে আমাদের প্রতিষ্ঠানে প্লাস আরেক জায়গায় করবে, কিন্তু আলটিমেটলি সে তো বাংলাদেশ থাকবে না। আমাদের প্ল্যান হচ্ছে যে সে যাতে বিদেশে যেতে পারে, তো বিদেশে যেতে পারলে তো বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্রিডিটেশন ইম্পর্টেন্ট নাকি ওদের অ্যাক্রিডিটেশন ইম্পর্টেন্ট? না, ওদের অ্যাক্রিডিটেশন ইম্পর্টেন্ট, বাট ওই গভর্নমেন্ট বলবে তোমার গভর্নমেন্টের পারমিশন আছে। যেমন আমরা যখন বাইরের কান্ট্রিতে হায়ার এডুকেশনে যাই
তখন করবে স্যার তখন তো আমাদের এডুকেশনের অ্যাপ্রুভালটা আগে গভর্নমেন্ট অ্যাপ্রুভালটা দেখতে চায়। হ্যাঁ এই জন্য দেন হচ্ছে তারা আমরা এই জন্য যেটা করবো যে আমাদের যে নার্সিং প্রজেক্ট আছে মানে নার্সিং ইনস্টিটিউশনে সেটার সাথে আমরা এটাকে তবে খুব সংক্ষিপ্ত অ্যান্সার হচ্ছে যে আমরা 100% আমরা অ্যাক্রিডিটেশন আনবো বিদেশি এবং 100% যত ধরনের অ্যাপ্রুভাল আছে লোকাল এবং ইন্টারন্যাশনাল সেটা ইনশিওর করে কিন্তু প্রাথমিকভাবে যে আমাদের টিম যে ট্রেনিংটা পাবে সেটা কিভাবে পাবে? আপনি যেটা সহযোগিতা করবেন বলেছেন সেটা কি অনলাইনে হবে না তাহলে এরা তো প্রথমে সবাই অস্ট্রেলিয়া যেয়ে ট্রেনিংটা করতে হবে একজন ট্রেনার ওটা করা যাবে ইনিশিয়ালি আমরা কিছু ট্রেনার আমরা ব্যবস্থা করব তবে ম্যাক্সিমাম ট্রেনিং গুলো অনলাইনে ম্যাটেরিয়ালস আছে এবং আজকাল ম্যাটেরিয়ালস গুলো আমি একসময় দেখাতে পারলে সবাই বুঝতে পারবে এত সুন্দর যেমন ডায়াবেটিক ফুড কেয়ার ডায়াবেটিসের ফুড কেয়ারের প্রিভেনশনের জন্য কিছু শর্ট কোর্স আছে নার্সিং ফুল অনলাইন অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল থেকে অ্যাপ্রুভ করে এরকম একটা কোর্সে আসলে আমি প্রেজেন্ট করবো ইউনিসার কনফারেন্সে যে এই কোর্সে বাংলাদেশে কেউ আনা যায় বিদেশে হচ্ছে অনলাইনে তো অনলাইনে সম্ভব তবে আমরা প্রাথমিকভাবে কিছু এক্সপার্ট নিয়ে এসে আমরা কারিকুলাম ট্রেনিং এর ব্যবস্থা করলে মানে আমরা যারা সংযুক্ত সবারই ট্রেনিংটা দরকার সবাই বাংলাদেশের আমরা যে উত্তরায় এক ধরনের কাস্টমার গুলশানের কাস্টমার মগবাজার এক ধরনের কাস্টমার তো আমরা যে কোনো এক জায়গায় যদি শুরু করতে চাই তাহলে তো ইনিশিয়ালি আমরা এই ডে কেয়ার এডুকেশনটা শুরু করতে পারছি না পারবো কারণ কি এডুকেশনটা কিন্তু প্রথমে আমরা সবাইকে দিব না যে ভাই ভর্তি হবে আমরা এডুকেশনটা দিব হচ্ছে আমাদের সেন্টারের বাচ্চাদেরকে চালানোর জন্য ইন্টার্ন হিসেবে নিব প্রথম কারণ আমাদের এখানে ইন্টার্নশিপ আসেন ইন্টার্ন ডাক্তার আসে না কেন কারণ আমাদের হসপিটাল সার্ভিসটা দেয় তো আমরা ট্রেনিং প্রথমে দিব শুধুমাত্র তাদেরকে শর্ত হচ্ছে ভাই ট্রেনিং আমার এখানে কাজ করতে তাদেরকে অফার করবো তো এই ট্রেনিংটা আমাদের ভিতরেই হবে কারণ বাচ্চা ছাড়াও কিভাবে শিখবে ট্রেনিং ওকে একজন দেখায় দেখে শিখবে তো এটা হয়তো আমরা প্রথমে বেশি নিতে পারবো না এটা ডিপেন্ড করবে কতজন বাচ্চা আমরা পাচ্ছি কতজন এক্সপার্ট থাকবে কতজন ইন্টার্ন থাকবে ফার্স্ট ইন্টার্নশিপ ট্রেনিংটা হবে প্রথমেই একদম আমরা একটা এডুকেশন ইনস্টিটিউশন বানাচ্ছি না যেটা হচ্ছে অনেকটা রান্নাঘরের মতো রান্না হবে আমরা বাসায় নিজেরও খাবো আবার মাঝে মাঝে রান্না করে আশেপাশে একটু বিক্রি করবো ব্যাপারটা এরকম হবে আপনার কিছু বলবেন? আমি প্রথমে যেটা বলতে আমাদের দেশে আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি স্টুডেন্ট আপনি পাবেন বাট কোয়ালিটি এডুকেশন এটা কোয়ালিটি এডুকেশন ট্রেনার এটা না হলে আসলে তাদেরকে আমরা শিখাচ্ছি যেমন ধরেন অস্ট্রেলিয়াতে আমি আজকে একটা টেক কেয়ার করতেই পারবো কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ 1.5 ইয়ার একটা ডিপ্লোমা কোর্স আপনার থাকতে হবে না আর এইখানে গিয়ে ডক্টর ওইখানে গিয়ে ডাইরেক্টর হতে ওইখানে বাংলাদেশে যত সহজে আমরা কোম্পানি বানাতে পারি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারি অস্ট্রেলিয়া আমেরিকাতে ইটস নট দ্যাট ইজি আগে ওই যে সাবজেক্টে ব্যবসা করতে যাচ্ছে সেই সাবজেক্টের কোর্স থাকে ভোকেশনাল হোক আর যেটা আমাদের দেশে যাদেরকে আমরা ট্রেনিং দিব তুমি যেটা বললেন যে আসলে একজন বা দুইজন ভালো ট্রেনার থাকবে একজনের মাধ্যমে আরো 10 জন হবে তখন আমাদের নিজেদেরই ট্রেনার তৈরি হয়ে যাবে আবার প্রতিষ্ঠানের জন্য ওই ব্যক্তির উপর আবার ডিপেন্ডেন্ট না হয়ে যায় এটাও একটা বিষয় যেমন একজন আমার ট্রেনার আছে আমার মন মানসিকতা আপনাদের মনে হয় এটা বড় কথা দ্যাট ইজ এ বাংলাদেশের মাটিতে এই জিনিসটা বিশাল একটা সমস্যা এই কোম্পানি বা এই প্রতিষ্ঠান কোনো মানুষের প্রতি যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন এটা আর মুভ করে সে 2 দিন আসবে না একটা বেতন ডবল করে দিতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এই যে সমস্যাগুলো এই জন্য এই লাইন অফ অ্যাকশনের মধ্যে একজনের উপর ডিপেন্ড না 3-4 জন থাকতে হবে এবং সেকেন্ড লাইন অফ অ্যাকশনের মধ্যে আর কারা কারা এই লাইনে আসছে এইভাবে তৈরি করে আসতে হবে নাইলে এই লোক আমাকে বিপদে ফেলবে যেমন আইটি সেক্টরে আমরা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার 6 মাস বেশি রাখতে পারি আবার যখন এটাকে বলা হয় সোশ্যাল বিজনেস মডেল ঠিক আছে
আপনার প্রতিষ্ঠানের কাজটা যদি অবশ্যই কিছুটা লাভজনক হয়, মানে রেভিনিউ জেনারেট করে, আদারওয়াইজ আপনি বেতন কিভাবে দিবেন, সাস্টেন করবে কিভাবে, আরেকটা ব্রাঞ্চ কিভাবে করবেন, এই দুটো জিনিস আসতে হবে। আর ডে কেয়ার সেন্টারের অপোজিটটা হচ্ছে এজ কেয়ার, বৃদ্ধাশ্রম। বাংলাদেশের জনসংখ্যা এইজিং পপুলেশন দিন দিন বাড়ছে, এবং ওই মেয়েদের বাচ্চা রাখার জন্য যে একটা সোশ্যাল প্রবলেম বলে, তার থেকে সিরিয়াস প্রবলেম বাংলাদেশে হচ্ছে লায়াবিলিটি হিসেবে এইজ পিপলকে ট্রিট করে, বাচ্চাকে কিন্তু লায়াবিলিটি হিসেবে ট্রিট করে না, ওকে আরো বেটার দেওয়ার জন্য চায়। এই প্রবলেমটা কিন্তু আরো নিউক্লিয়ার বোমার মতো, ইরান ইসরায়েলের বোমার মতো, যুদ্ধের মতো একদম নিশ্চিত করে দিচ্ছে, সমাজটাকে পুরো ভেঙে ফেলতেছে কোন অদৃশ্য কারণে। আল্লাহ পাক জানেন যে কেউ একদম ক্যান্সার মনে করে, আমরা ক্যান্সার মনে করতেছি আমাদের প্যারেন্টদেরকে, যখন আমার নিজের ফ্যামিলিতে শুরু হয়। এইটার জন্য তো আমার মগজ ধোলাই ছাড়া আর কোন ওষুধ নাই, কিন্তু আমরা তো আর পারবো না, আমরা তো গার্জিয়ান না করবো, আমরা তো মানুষের সাইকোলজি চেঞ্জ করতে পারবো না। যেটা আমরা করতে পারি, এরকম কিছু আদর্শ ডে কেয়ার সেন্টার বড় থেকে অন্যরকম মেকানিজমে করতে হবে, যেখানে ওই বাবা মারা বঞ্চিত ফিল না করে, এবং ওই সন্তানদের রোলটা যদি আমরা প্লে করতে পারি, তাহলে আল্লাহ থেকে হাসানা পাওয়া যায়, অনেক বেশি পাওয়া যাবে। যে ঠিক আছে, এবং আপনি দেখবেন এটা কিন্তু মানে ক্যান্সারের মতো এই সমস্যাটা এখন চলে গেছে ঘরে ঘরে, এবং দিন দিন এইজ কেয়ার সেন্টারের সংখ্যা বাংলাদেশে বাড়ছে, দুঃখজনক। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় পরিকল্পনা ভবিষ্যতে রাখতে পারেন ইনশাআল্লাহ। এটা শেষ হলে আমি একটু কনসেশন আসলে কি সবাই এনজয় করছিল, কিন্তু এটা এখন আরো 1 ঘন্টা বাড়লে ভালো হতো না, এটা পারা যাবে না। আমি একটু দাঁড়িয়ে কথা বলি। এই যে বারাকা ফাউন্ডেশন, আমি এবার গাইছি এবং বারাকা ফাউন্ডেশন এখন খুব ডিসকাশন হচ্ছে, কনক্লুশনের জন্য আমি দাঁড়িয়ে দুটো কথা বলতে চাই। উই আর সরি, অত্যন্ত চমৎকার মিটিং বা ডিসকাশন হচ্ছিল, আমাকে রেস্ট্রিক্ট করতে হয়েছে, এটা কিছু বেয়াদবির মধ্যে পড়েছে। তারপর কারণ ওখানে 12টা তারা ওয়েটিং, আমি টেলিফোন টেলিফোন করেন আমাকে যেতে হবে, একটু লেট হলেও আমরা সেখানে যাচ্ছি। এই একটা কারণে আমাকে আপনাদের কন্ট্রোল করতে হচ্ছে। 1 2 3টা লাইনের কথা বলবো। এটা মত বিনিময় সভা বা ডিসকাশন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে মিটিংটা খুব সুন্দর ডিসকাশন আছে, কিন্তু আরেকটা ডিলার সেটা ডিসিশন। এই ডিসিশন ব্যাপারে এই ম্যাডামের বক্তব্য যেটা বলছেন যে এটা বারাকা ফাউন্ডেশনের আওতাধীন, সে ভিতরে আমি যেতে চাই, তবে আমি বলতে চাই এই ওনার পয়েন্টের ভিতরে টেনে আনতে পারি, ভিতরে যেতে চাই। বারাকা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এটা রেজিস্টার করি, বারাকা ফাউন্ডেশন একটা আমাদের একটা মাদা করি। এই ডিসিশন নিতে হলে ওনাদের এই ডিসকাশনের আলোকে, এটা গুরুত্বপূর্ণ এই জন্য দাঁড়ালো, উনি দরকার আরো 2 জনকে ইনক্লুড করে এই ডিসকাশনের আলোকে একটা ডিসিশন নেওয়ার জন্য আমি ম্যাডামকে বলবো যে আপনি বলে নিয়ে হেল্প করেন, দেন এটা বারাকা ফাউন্ডেশনে আসতে হবে। আই এম সরি যে আমি বারাকা ফাউন্ডেশনের চেয়ারম্যানকে রিকোয়েস্ট করছি, এটা অবহিত আছে। চিফ এক্সিকিউটিভ